আমাদের আজকের যাত্রা অনুষ্ঠান আনারকলি, প্রযোজনায় মোহাম্মদ আমিনুল হক। যাত্রা অনুষ্ঠান আনারকলি। आजम शहंशाह हिंदुस्तान बादशाह जलालुद्दीन मोहम्मद अकबर बहादुर दरबारे तशरीफ आनছেন बादब बामुलाजा होशियार होशियार होशियार। সলিম, আদেশ করুন পিতা। রানা প্রতাপ সিংহের বিরুদ্ধে তোমাকে অভিযান করতে হবে। রানা প্রতাপের বিরুদ্ধে? হ্যাঁ, রানা প্রতাপের বিরুদ্ধে। এই মাত্র গুপ্তচর মুখে সংবাদ পেলাম সে নাকি আরাবল্লী উপত্যকায় এক নির্জন স্থানে অবস্থান করছে। কিন্তু না না, কোনো কিন্তু নয়। সারা হিন্দুস্তানের একচ্ছত্র সম্রাট হয়েও এই দুর্ধর্ষ রাজপুতকে বশ্যতা স্বীকার করাতে না পারলে প্রাণে আমি শান্তি পাচ্ছি না। কিন্তু দুঃখ হয় যখন ভাবি দীর্ঘ 4 বছর তাদের কোনো সন্ধান না নেয়ার সুযোগে গোপনে রাজপুত বেশ শক্তিশালী হয়ে উঠেছে। না জাহাপনা, আমি যতদূর সংবাদ রাখি তাতে এটুকুই জানি যে মেবারবাসীরা এখন গৃহযুদ্ধে মত্ত। রানা প্রতাপের অনেক সৈন্য তাকে পরিত্যাগ করে চলে গেছে। দুর্ভাগ্য তার, কিন্তু স্পর্ধা এখনো ত্যাগ করেনি। আমার সাথে মিত্রতা সূত্রে আবদ্ধ না হয়ে সে বন জঙ্গলে না খেয়ে আশ্রয়ী শ্রেয় বলে মেনে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ পুত্র, কাল প্রত্যুষেই তোমাকে যাত্রা করতে হবে। অবশ্য একা নয়, মানসিংহ থাকবে তোমার সঙ্গে। মানসিংহ? হ্যাঁ, মানসিংহ, সেনাপতি মানসিংহ। পুত্র, যুদ্ধ রাজপুত মুঘলে, তাছাড়া ভবিষ্যৎ ভারত সম্রাট আকবর পুত্র শাহজাদা সেলিম মহারাজ মানসিংহ নন। তবুও রানা প্রতাপের বিরুদ্ধে? মানসিংহের প্রয়োজন নেই, এই তো পুত্র। কিন্তু ভুলে যাচ্ছ, রানা প্রতাপের বিরুদ্ধে এই মানসিংহের প্রয়োজন বেশি। তবুও 2টি সেনাবাহিনী? 2টি সেনাবাহিনী রানা প্রতাপের বিরুদ্ধে। আজও কার্যোদ্ধার করতে শিখলে না সেলিম, এই আমার দুঃখ। যাও, প্রস্তুত হও। কখন যাত্রা করতে হবে তা জানে ও। আদেশপত্র পাঠাবার ব্যবস্থা করব আমি। হুকুম জাহাপনা। হ্যাঁ, মনে রেখো, বিলম্বে ক্ষতি হবার সম্ভাবনা অধিক। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। মহারাজ মানসিংহ নরাধম কুলাঙ্গার, নিজের মস্তকে পদাঘাত করে যে নিজের জন্মভূমিকে বিধর্মের হস্তে সমর্পণ করে, সেই ঘৃণ্যের সাথে আমাকে যুদ্ধযাত্রা করতে হবে রানা প্রতাপের বিরুদ্ধে। শাহজাদা কে? ও মহারাজা মানসিংহ। সম্রাটের আদেশ পূর্বেই আমার হস্তগত হয়েছে। যাত্রার সময় উপস্থিত। জানি, দেরি করলে হয়তো। তাও জানি সম্রাট অসন্তুষ্ট হবেন, এই তো। কিন্তু শাহজাদা, আমি সেনাপতি। তাই বোধহয় হুকুম। ভুল বুঝবেন না শাহজাদা, শত্রুকে আক্রমণ করার এই উপযুক্ত আর এই সুযোগে কুমার অমর সিংহকে বন্দী করে সম্রাটের সম্মুখে হাজির করে মহারাজাধিরাজ খেতাব গ্রহণ করা চমৎকার। বেশ, আমার যখন সময় হবে আপনাকে ডেকে পাঠাবো। উত্তম শাহজাদা। শাহজাদার যদি হুকুম হয়। মঞ্জুর। হঠাৎ উত্তেজিত মনে হলো। ওদিকে রাজা মানসিংহ বেশ দুমদাম বেরিয়ে গেলেন। কারণ জানতে পারি? ও সব শুনলে তোমার কষ্ট হবে যোধা। স্বামীর কষ্টের ভাগ স্ত্রীর উপর আসা, সে যে স্ত্রীর সৌভাগ্যের কথা শাহজাদা। কিন্তু সে তুমি সহ্য করতে পারবে না। পারবো, নিশ্চয়ই পারবো। জানো যোধবাই, আমি তোমার কে? জানি, আর জানি বলেই তো তোমায় এত অনুরোধ করছি। সেইটাই রাজপুত রমণীর জাতীয় ধর্ম। সে কৈফিয়ত রাজপুত মোগলের কাছে দেবে না। রাজপুতের ধর্ম যে কি তা তারা ভালো করেই জানে।
আর তা জানে বলেই এতদিন এই বিশাল হিন্দুস্তানের পক্ষে হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সত্যি বলেছ অম্বরবালা, এ কথা রাজপুতানির মুখে শোভা পায় বটে, যে রাজপুত জাতি ধর্ম কুল মর্যাদা পদদলিত করে বিজাতির পদতলে নিজেদের কন্যা ভগ্নীকে নিজেদের পদ মর্যাদার লোভে বিজাতির বিলাসের দাসী করে দিয়ে নিজেদের জন্মভূমিকে বিক্রি করে দেয়, সেই রাজপুত বালার মুখে নির্লজ্জ আস্ফালন শোভা পায় বটে। শোনো বীরবালা, সেই পরপদলেহী চাটুকার সেনানায়কের কাজের উৎস কি, আমার উত্তেজনার কারণ বুঝতে পেরেছ নিশ্চয়ই। সে কে? তোমারই ভ্রাতা মহারাজ মানসিংহ। ভগবান, আর কি শুনতে পাচ্ছি না, বিলুপ্ত হয়ে যায় যেন রাজপুত বংশ। জন্মভূমির ঘিন্ন কাহিনী আমি যে আর শুনতে পারি না। উফ, ভগবান! বিশ্বের বিস্ময় রাজপুত, এ বিশাল ভারতের ভাবী সম্রাট আমি, তবু প্রাণের মাঝে এতটুকু শান্তি নেই। সুন্দরী রাজপুতানিও আমার মনে শান্তি আনতে পারল না। কি সুন্দরী এ যোধ পাই, কত সরল এ রাজপুতানি। শাহজাদা, যোধ, আমায় ক্ষমা করো, আমি না জেনে অন্যায় করেছি। হে যোধ, সহস্র অপরাধে অপরাধিনী হলেও তুমি আমার স্ত্রী, সহধর্মিনী। এমনি করে যেন তোমাকে আমি সব সময় পাই শাহজাদা। আনার, কুমার, বলতে পারো আনার, মানুষের জীবন সত্য না স্বপ্ন? স্বপ্ন হবে কেন, সত্য। না, মিথ্যা। কেন? যদি সত্যই হতো তাহলে ইরানের মরুবক্ষে প্রস্ফুটিত হয়ে তুমি একটা অলীক স্বপ্নের মতো হিন্দুস্থানের এই নির্জন উপত্যকায় ভেসে আসতে পারতে না। কেন কুমার? অতুল সুরভি সম্ভারে সমৃদ্ধ তুমি, আমার হৃদয় কুঞ্জে পূর্ণ বিকশিত তুমি। কিন্তু সবসময় মনে হয় হঠাৎ হয়তো একদিন তুমি এই কুঞ্জকে অন্ধকার করে চলে যাবে কোনো নতুন পথের সন্ধানে। না না, আমি যাব না, যেতে আমি চাই না। সত্যি সত্যি আনার, তাই যদি হয়, এই অমৃত সম্ভার যখন সম্মুখে এনেছো, তাকে প্রাণ ভরে উপভোগ করার সুযোগ আমায় দাও। ভাই, কি বলছো তুমি আনার? আল্লাহর অপার অনুগ্রহে তোমাকে আমি আমার সহোদর রূপে পেয়েছি। আমার সে আশ্রয় তুমি ভেঙে দিও না ভাই, আমি যে তোমার বোন। ধন্য ধন্য তুমি আনার, ধন্য তুমি রান দুহিতা। অলৌকিক হৃদয় বলে আজ তুমি নেবার কুমারের পরীক্ষার নিকট পূর্ণ বিজয়ী। এসো দেবী, আজ এই গভীর নিশীথে পবিত্র বোনকে ধারণ করি আমার বক্ষে। ধন্য হই আমি, পবিত্র হোক আমারে প্রাণ। শত্রু এত কাছে, একটু অপেক্ষা করো বোন, আমি দেখি। চলো চলো, এক্ষুনি স্থান ত্যাগ করতে হবে। কেন? শুনতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না কামানের ধ্বনি? নিশ্চয়ই মুঘল সৈন্যরা আবার আমাদের আক্রমণ করেছে। সেনাপতি রাজা মানসিংহ বিপুল বিক্রমে আক্রমণ করেছে, সঙ্গে নিশ্চয়ই আছে শাহজাদা সেলিম। না, আমি যাব না। সে বনানী রাজপুত পালাতে জানে না। বড় ভাই হয়ে ছোট বোনের নিকট করো জোরে বলছি, আমি যাব। চলো। পালাবার আর এক পা চেষ্টা করলে তোমার শির স্কন্ধচ্যুত হবে। কে? ও, মানসিংহ। প্রতাপ সিংহের পুত্র অমর সিংহের শির স্কন্ধচ্যুত করবে তুমি? তার আগে তুমি নিজেই নিজের শির রক্ষা করো। ক্ষান্ত হন রাজা মানসিংহ, ক্ষান্ত হন অমর সিং। কে? কে আপনি? আপনি যদি আপনার সত্য পরিচয় দানে কুণ্ঠিত না হন, তাহলে আমার পরিচয় নিশ্চয়ই জানতে পারবেন। আমি মেবারের যুবরাজ অমর সিংহ। আমি দিল্লীশ্বরের জ্যেষ্ঠ পুত্র শাহজাদা সেলিম। হঠাৎ এ সময়ে এখানে আগমনের কারণ জানতে পারি কি? প্রতাপ সিংহ পলাতক, তার জ্যেষ্ঠ পুত্র অমর সিংহকে পেয়েছি, তাকে বন্দী করো। রাজা মানসিংহ, ভুল বুঝবেন না কুমার। শত্রুর হৃদয় নিয়ে উপস্থিত হলেও শনি তো পিয়াসী শত্রুর হৃদয় নিয়ে আসেনি। কিন্তু হে হতভাগিনী পথভ্রষ্টা মাতৃহারাই রান দুহিতা, এখন আমার বোন আনার করি। সভয় দিচ্ছি, আপনি ইরান দুহিতাকে নিয়ে যথা ইচ্ছা গমন করতে পারেন।
মোগলরা আর আপনার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আপনি কি বলছেন শাহজাদা? আমি ঠিক বুঝে উঠতে আমি বলতে চাই, আপনি এই অন্যায় যুদ্ধ বন্ধ করে অবিলম্বে যুদ্ধক্ষেত্র ত্যাগ করুন। কার আদেশে? দিল্লি স্যার আকবরের পুত্র শাহজাদা সেলিমের আদেশে। শাহজাদা নিশ্চয় ভুলে যাননি যে আমি এ যুদ্ধে রাজা নিশ্চয় ভুলে যাননি যে আমি এই যুদ্ধে বাদশার প্রতিভু। তাছাড়া স্বজাতিদ্রোহী ধৃষ্টতায় আমি চিরকালই আপনাকে ঘৃণা করে। শাহজাদা, এই অধ্যত্বের কৈফিয়ত আপনাকে দিতে হবে। কৈফিয়ত যদি দিতে হয় সে বাদশার কাছে, আপনার কাছে নয়। বেশ, চলো শ্রীনগর। কি দেখছেন কুমার? না, ভাবছি আপনি কি সত্যি শাহজাদা সেলিম, না কোনো দূত স্বর্গ থেকে নেমে এসেছেন এই মাটির পৃথিবীতে। এত মহৎ, এত উদার। আর তুমি রাজপুত গৌরব নেবার কুমার, সংসারের সমস্ত ভোগ লালসার মস্তকে পদাঘাত করে দেশের হিতে জাতির কল্যাণে কঠিন ব্রহ্মচারী তুমি। যাও বীর, যাও বন্ধু, তুমি মুক্ত। ছুটে যাও তোমার পিতা মহাবীর প্রতাপ সিংহের কাছে, সৈন্য সংগ্রহ করো, নতুন বলে বলিয়ান হয়ে আবার ঝাঁপিয়ে পড়ো শত্রুর উপরে, নিজের দেশের জন্যে, নিজের জাতির জন্যে। বীর বলে বলিয়ান হয়ে এসো, আবার দেখা হবে এই যুদ্ধক্ষেত্রে সেলিমের সাথে। হে দিল্লীশ্বর আকবরের পুত্র শাহজাদা সেলিম, তোমার মহত্বের কাছে আজ আমার শির প্রথম নত হল। তুমি আমার অভিবাদন গ্রহণ করো বন্ধু। বন্ধু, যাবার আগে একটা অনুরোধ। অনুরোধ কেন বন্ধু? ভ্রাতৃ স্নেহে আবদার করো। তোমার আবদার রক্ষার্থে যে কোনো মূল্য দিতে হয় শাহজাদা সেলিম তা প্রস্তুত। শাহজাদা বন্ধু, সুদূর ইরানের বুকেই সৌন্দর্যের খনি আনারকলি দরিদ্রের সংসারে জন্ম নিয়েছিল। বিধাতার নিষ্ঠুর পরিহাসে দারিদ্রের তীব্র কষাঘাতে একমুঠ অন্নের প্রত্যাশী হয়ে বৃদ্ধা জননীর হাত ধরে অভাগিনী ছুটে এসেছে এই রাজস্থানের পাহাড়ি বুকে। পথে মাকে হারিয়েছে, ভাগ্যচক্রে শেষে অভাগিনী আমার হাতে এসে পড়ে। আমি একে সহদারা ভগ্নী স্নেহে সাথে সাথে রেখেছি। এখন আমি বুঝতে পারি এরকম যাযাবর জীবনেও দুর্বিষহ হয়ে উঠেছে। তাই আমার একান্ত অনুরোধ, তুমি তোমার প্রাসাদের সহস্র বসরাই গোলাপের মাঝখানে আমার এই আনারকলির জন্য সামান্য একটা স্থান করে দিও বন্ধু। কুমার, আমার এ নগণ্য দান তুমি ফিরিয়ে দিও না সেলিম। হে যে বড় অমূল্য দান বন্ধু, আমায় নিরাশ করো না বন্ধু। বেশ, তোমার এ দান আমি বন্ধুত্বের স্মৃতিস্বরূপ আজীবন মাথায় করে রাখব। যাও বোন, তোমার এ হতভাগ্য ভাইকে যেন কোনো দিন। ছি বোন, কাঁদতে নেই। কত সময়, কত কথা তোমায় বলেছি। তোমার এই ভাইকে তুমি ক্ষমা করো বোন। ভাই কুমার, চলো আনারকলি, হাসি বন্ধু। মানিক পরি তুই কুড়িয়ে মানিক পেলি বিলাসনে তারে অমন করে তোর মায়াতে আছে সে যে তোর মায়াতে আছে সে যে খুশিতে ওরে তুই করিস না রে ভুল
তুমি বলছো কি মানসিংহ সেলিম যুদ্ধক্ষেত্রে তোমায় অপমান করলে? হ্যাঁ জাহাপানা, কিন্তু তোমাকে এই অপমান করার কারণ? এক ষোড়শী নারী। ষোড়শী নারী? হ্যাঁ জাহাপানা, আরাবল্লীর পাহাড়ে অমর সিংহের হাত ধরে ঘুরে বেড়াচ্ছিল, ওর জন্যই তো অমর সিংহকে আমি বন্দি করতে পারিনি। অপরন্ত তিনি আমাকে তাদের সম্মুখে অপমান করলেন। ষোড়শী দেখতে নিশ্চয়ই খুব সুন্দরী। তা অস্বীকার করার ক্ষমতা আমার নেই জাহাপানা। বিলাস সঙ্গিনীদের যে সমস্ত গুণ থাকা প্রয়োজন সে সবই তার আছে, সেই তো শাহজাদাকে ভুলিয়ে ডুবিয়ে রেখেছে। মানসিংহ এ কথার অর্থ? শাহজাদা সেই নারীকে মেবার থেকে উপঢৌকন স্বরূপ সঙ্গে করে নিয়ে মানসিংহ নিজের মহলে খাস বাঁধি করে রেখেছে। ও, বাঁধি করে রেখেছেন? তাহলে তো আমার বলার কিছুই নেই। জাহাপানা, এই বাঁধি হয়তো একদিন হিন্দুস্তানের মালকা হবার স্বপ্ন দেখবে। মানসিংহ হতে পারে তুমি বিখ্যাত কূটনীতিবিদ, কিন্তু এসব বিষয়ে তুমি নেহাত অর্বাচীন। এখন তুমি যেতে পারো। বিচিত্র বিচিত্র এই রাজপুত, আরো বিচিত্র এই প্রতাপ সিংহ। সমগ্র হিন্দুস্তান আমার পায়ের তলায়, শুধু দপ্প করে মাথা তুলে দাঁড়িয়ে আছে এই মেবার, প্রতাপ সিংহের মেবার। মেবার আমার চাই, মেবার আমার চাই। কে কে ওখানে? আমি জানা। ও বখতিয়ার, বখতিয়ার। আচ্ছা বখতিয়ার, তুমি তুমি তো সব খবরই ডাকো। তাছাড়া তুমি সেলিমের দেহরক্ষী, বলতে পারো আনারকলির ওপর শাহজাদার আচরণ কি? বাঁধির উপর যে ধরনের আচরণ হওয়া উচিত, তবে রূপের মূর্ছনায় সে মানুষকে পাগল করে দেয় জানো। তোমাদের শাহজাদারও কি সেই লক্ষণ? এখনো প্রকাশ পায়নি। না না না, এ হতে পারে নাই, আমি হতে দেব না। সেলিম হিন্দুস্তানের ভাবি সম্রাট। বখতিয়ার, আজ থেকে তুমি ওদের ওপর সজাগ দৃষ্টি রাখবে, এ আমার আদেশ। যাও। আর হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, বিলারাকে পাঠিয়ে দাও। এই যে যোধ ভাই। কে ও ভাই? মানসিংহ? কোথা থেকে এমন হন্তদন্ত হয়ে? এইমাত্র আমি সম্রাটের এখান থেকে এসেছি। হো, বলুন আমার উপর কি আদেশ? আদেশ নয় বোন, প্রয়োজন। প্রয়োজনের তাগিদে আমি তোমার কাছে এসেছি বোন। বলুন। দিলারা কি কিছু বলেছে তোমাকে? দিলারা কি বলেছে না বলেছে সেটা থাক, আপনি কি প্রয়োজনে এসেছেন তাই বলুন। প্রয়োজন যে কি তা এখনো কি তুমি বুঝতে পারোনি? না, ঠিক বুঝতে পারিনি। তুমি বুঝতে পারছো না নিজের সর্বনাশ কিভাবে নিজেই টেনে আনছো। এখনো সময় আছে, সাবধান হও। হো, এই কথা? ভাই, আজ আমি মোগল পত্নী হলেও আমি যে পতিপরায়ণা রাজপুত কুলবালা, স্বামীর বিপক্ষে দাঁড়াবার সাহস আমার নেই। আমি তা জানি বোন, জানি, কিন্তু আমি যে ভাই হয়ে বোনের অপমান নীরবে সহ্য করতে পারছি না। আমার কি করতে হবে বলুন? প্রতিশোধ, প্রতিশোধ নিতে হবে। আনারকলিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। সেলিম আমায় অপমান করেছে, তার হৃদয় চূর্ণ বিচূর্ণ করে তার প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমি তা পারবো না। কারণ সে আমার স্বামী। একটা চরিত্রহীন স্বামীর জন্য এত দূর? হোক চরিত্রহীন, হোক মূর্খ, খঞ্জ, অন্ধ, বধির, তবুও সে আমার স্বামী। মোঘল হেরে মেয়েছে, তুমিও দেখছি বিরাট পণ্ডিত হয়ে উঠেছো। আর আমিও দেখছি মোগল সেনাপতি হয়ে আপনি উন্মাদ হয়ে উঠেছেন। তুমি কার সঙ্গে বাক্যালাপ করছো বোধহয় ভুলে গেছো যোধা। একমাত্র এই উপদেশ দেবার জন্য যদি আমার এখানে আপনি এসে থাকেন, তবে শুনে রাখুন, আপনার যা ইচ্ছে আপনি তা করতে পারেন, আমাকে আপনার এই চক্রজালে জড়াবেন না। আচ্ছা, আমি আসি। ক্ষুদ্র বুদ্ধি নারী, নিজের ভালো নিজেই বুঝবে না। বেশ, সেনাপতি মশাই। কে? ও দিলারা, বসো বসো, তোমাকেই খুঁজছিলাম। আমাকে জাহাপানা বখতিয়ারের হাত দিয়ে ডেকে পাঠিয়েছেন। ভাবলাম যাবার আগে আপনার সাথে দেখা করে যাই। তা অম্বরী বেগম ওভাবে চলে গেলেন কেন? সে কথা পরে হবে, এখন তোমাকে যে জন্য খুঁজছিলাম। বাদীর উপর আপনার অসীম করুণা, বলুন কি করতে পারে? দিলারা, তুমি শাহজাদা সেলিমকে মনে প্রাণে ভালোবাসো, তাই না? রাজা মানসিংহের কিছু অজানা থাকে না। আনারকলি তোমার ভালোবাসার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তোমার মঙ্গলের জন্য আমি আনারকলির ধ্বংস কামনা করি। আশা করি তুমি আমাকে সাহায্য করবে। সর্বান্তকরণে আমি সাহায্য করতে প্রস্তুত রাজা, যদি আপনি আমাকে আশা দেন। তোমার আশা পূরণের আমি যথাসাধ্য চেষ্টা করব, কথা দিলাম। এখন যাও, তোমার বাদশা ডেকেছেন। সন্ধ্যে তুমি শাহিবাগে এসো। এখানে সব খুলে বলা সম্ভব নয়, নিরাপদ নয়। যাও। দিলারা, এখন তুই জাহাপানার সাথে দেখা করেছিস? এই যাচ্ছি। জলদি যা, জলদি যা, তিনি অপেক্ষা করছেন। সিংহমশাই, ভয় নেই,
বখতিয়ার ঠিক জায়গাতেই আছে, তবে আপনি বাদশার সেনাপতি আর আমি শাহজাদার দেহরক্ষী, এই যা ব্যবধান। তবে একটা কথা শুধু আপনাকে জানিয়ে দিই, বখতিয়ার কোনোদিন নেমো খারামি করবে না। বাদীকে স্মরণ করেছেন জাহাপানা? আজ আমি তোমাকে সেলিম আর আনার সম্পর্কে একটা প্রশ্ন করব। ভয়ে বলবো না নির্ভয়ে জাহাপানা? ভয়ে? আচ্ছা, ওদের মধ্যে এখন সম্বন্ধটা কি রকম বলতে পারো তুমি? জাহাপানা, বাদীর গোস্তা কি মাফ হয়? শাহজাদার সাথে ইরানি বাদী আনারকলির সম্বন্ধ অতি ঘৃণ্য, অতি জঘন্য। তুমি বাদী হয়ে অন্য বাদীর ধৃষ্টতায় বাধা দাওনি কেন? অনেকবার দিয়েছি জাহাপানা, কিন্তু শাহজাদার তিরস্কারের ভয়ে, এমনকি আমাকে তাড়িয়ে দেবেন বলে ভয় দেখিয়েছিলেন। সে ভয়ে আমি... তুমি এ বিষয়ে আমাকে আরো সংবাদ দেবে। যাও যাও। হ্যাঁ শোনো, বিষয়টা খুব গোপন রাখবে। উচ্ছৃঙ্খলতার বিচার কিভাবে করতে হয় বাদশাহ আকবর তা জানে। তুমি আমায় কোথায় তুলে দিলে মালিক? আমি ভাগ্য বিড়ম্বিতা এক বিদেশিনী নারী। আমার এই মসনদের প্রলোভনে কেন তুমি প্রলুব্ধ করছো দয়াময়? হে প্রলোভন! আমি সামান্য বাঁধি চাই। কে বলেছে তুমি বাঁধি? তুমি হিন্দুস্তানের ভবিষ্যৎ মালিকা, তুমি সেলিমের জীবন্ত কবিতা, তুমি আমার সব আনার। আর রাজপুতানী ও যাত্রার কথা উচ্চারণ করো না, ওদের আমি মনে প্রাণে ঘৃণা করি। অপরাধ ওদের অজস্র। যে জাত নিজের স্বার্থের জন্য নিজের মা বোনকে তুলে দেয় ভিন্ন জাতের হাতে, যে জাত নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য বিনা যুদ্ধে কুকুরের মতো লুটিয়ে পড়ে শত্রুর পায়ের তলায়, তাদের আমি ঘৃণা করি। কিন্তু আমার ভাই অমর সিং, মহারানা প্রতাপ সিং, ওরা তো মান সিংহের জাতের ব্যতিক্রম ওরা, ওদের আমি শ্রদ্ধা করি। ওদের আশ্রিতা ছিলাম আমি, তাই বুঝি আমাকে ভালোবাসি? জানি না, তবে ভালোবাসি, ভালোবাসি জীবন মন দিয়ে। কিন্তু আমি যদি হঠাৎ কোনোদিন কোনো কারণে দুনিয়া থেকে চলে যাই, সেদিন তুমি কি করবে? খোদা যেন সেই মুহূর্তে আমাকেও তোমার সঙ্গে নিয়ে জানানার। কে? শাহজাদা, আমি বখতিয়ার। এসো। অসময়? গোস্তাকি মাফ হয় শাহজাদা, কর্তব্যের তাগিদে আসতে হয়েছে এই অসময়। বলো। ও আনার, তুমি একটু, আমি বখতিয়ারের বক্তব্যটা শুনে আসছি। হ্যাঁ, এবারে বলো তোমার কি বক্তব্য। খুব হুঁশিয়ার শাহজাদা। অর্থাৎ? পিছনে শত্রু লেগেছে, জাহাপনার কান পর্যন্ত আনারের সাথে আপনার সম্বন্ধের কথা পৌঁছে গেছে। পিতার কানে উঠেছে? কিন্তু কেমন করে উঠিয়েছে? ওই আপনার বাঁধি দিলারা অনেক দিন থেকেই আপনাকে নিয়ে একটা স্বপ্নের রাজ্য করেছিল। আনারকলি মাঝখানে আসতেই সে এখন আপনার দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। শয়তানি জাহান্নামে! কোথায় কোথায় দিলারা? শাহজাদা, ভুল করবেন না, ওকে এখন নাড়া দিলে বিপদ বাড়বে বই কমবে না। মানে রাজা মান সিং তার সঙ্গে যোগ দিয়েছে। অবশ্য অম্বরী বেগমকেও তারা দলে টানবার চেষ্টা করেছিল, তবে তবে তিনি স্পষ্টই বলে দিয়েছেন স্বামীর বিরুদ্ধাচরণ তিনি করতে পারবেন না। বখতিয়ার, বিপদে ধৈর্যই শক্তি। আমি সব সময় ওদের পেছনে লেগেই আছি। শুনেছি দিলারা হুকুম পেয়েছে যখন খুশি বিনা অনুমতিতেই সে আলম্পনার সাথে দেখা করতে পারবে। আমি যাই শাহজাদা, না জানি দিলারা মান সিংহের পরামর্শ নিয়ে হয়তো আলম্পনার সাথে মিলিত হতে পারে।
হিন্দুস্তানের ভাবি সম্রাট সেলিম এত নীচ, এত ভুল কাজ করবে? আপনিও সচক্ষে দেখতে পারেন জাহাপানা। কখন, কোথায় কোথায় আমি দুজনকে দেখতে পাবো? এক্ষুনি এই শাহীবাগে পাবেন। শাহীবাগে? হ্যাঁ, রোজ রাতে ওরা রূপে গানে শাহীবাগ মুগ্ধ করে রাখে। শোনো দিলারা, এর যদি এক বর্ণ মিথ্যা হয় তবে তোমার জবানটাই শুধু কেটে ফেলা হবে না, সাথে সাথে তোমাকে আজীবন ওই জিন্দানখানায় বন্দি করে রাখবো। বাদী রাজি জাহাপানা, ওই বুঝি রাজা মানসিংহ এলেন। দিলারার কথা এক বর্ণ মিথ্যে নয় জাহাপানা, আমি তার সাক্ষী। উত্তম, কিন্তু আমি সচক্ষে না দেখলে বিচার হবে না। যদি প্রয়োজন হয় ওই ইরানি কুসুম বালিকাকে এই হিন্দুস্তানের দগ্ধ মাটিতে জ্যান্ত সমাধিস্থ করব, তবুও ভবিষ্যৎ ভারত সম্রাটকে পথভ্রষ্ট হতে দেব না। জাহাপানার ইজ্জত আমাদের ইজ্জত, দেশের ইজ্জত। মানসিংহ, মানসিংহ, অন্যায় আমি কোনোদিন করিনি, করব না। হোক আমার পুত্র, অন্যায় কেন না। জাহাপানা মহানুভব। জাহাপানা ন্যায় ধর্মী। ন্যায় আমার ধর্ম, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত আমার এই বিশাল সাম্রাজ্য। যে দেশের সম্রাট এটাকে অবহেলা করে সে দেশের সম্রাট নয়, শত্রু। দুষ্কৃতকারীর শাস্তি বিধানই আমার মূল দিলারা। দিলারা, আমি আজই যাব শাহীবাগে, সচক্ষে দেখব আমি সব। তারপরই হবে কঠোর বিচার। দিলারা, জাহাপানা। দিলারা যোধবাইকে এসব ব্যাপারে। কিন্তু তিনি বলেন স্বামীর সুখেই তার সুখ। অদ্ভুত অদ্ভুত ধৈর্যশীল এই নারী, ধন্য স্বামী ভক্তি এই রাজপুত কুলবালার। যাক যাক দিলারা, চলো চলো, আমি এখনই আসছি। সেলিম, কি ভাবছো সেলিম? না, কিচ্ছু না আনার। না সেলিম, নিশ্চয়ই তুমি কিছু ভাবছো। বখতিয়ার আসার আগে পর্যন্ত তুমি ছিলে সত্যিকারে সেলিম, আমার প্রাণের সেলিম। বখতিয়ার চলে যাবার পর যেন তুমি অন্য সেলিম, মনে হচ্ছে শাহজাদা সেলিম। সত্যি অপূর্ব তোমার ধারণা আনার। শাহজাদা সেলিমকে বুঝি তুমি পছন্দ করো না? না, শাহজাদা সেলিম তো শুধু যুদ্ধই পছন্দ করে, কিন্তু আমার সেলিম শুধু আমাকে। আনার, সেলিম, সত্যি তুমি কত ভালো। আমার ভালো মন্দ তো তোমার সাথে জড়িত আনার। নিশ্চয়ই। এ কথাটা আর একবার বলুন জনাব, আর একবার বলুন। ধন্য তুমি আনার, একেই বলে কপাল। দিলারা, তুমি এত রাতে এখানে? মনে বড় জ্বালা জনাব, মনে বড় জ্বালা। তাই একজনের সুখ দেখে লোভ সম্বরণ না করতে পেরে ছুটে এলাম। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। যাচ্ছি, তবে নাগিনীর লেজে পা যখন দিয়েছেন, জ্বালা আপনাকে সহ্য করতেই হবে। রূপগর্বিত শয়তান এই দিলারা অন্তর জ্বালায় হিংস্র হয়ে উঠেছে। আনার, সেলিম, কাছে এসো আনার। আমি তোমার দিকে চেয়ে তন্ময় হয়ে বিস্মৃতির অতল তলে তলিয়ে যাই। আমার বড় ভয় করছে সেলিম, চারিদিক থেকে কারা যেন আমাদের বিচ্ছেদ ঘটাতে এগিয়ে আসছে। বিচ্ছেদ? দুনিয়াটা দুভাগ হয়ে দুদিকে ছুটে যেতে পারে, কিন্তু আনার আর সেলিমের বিচ্ছেদ ঘটাতে পারবে না আনার। জানি, তবুও কেন যেন ভয় হয়। সেলিম, এই বিরাট বিশ্বে যে আমার আর কেউ নেই সেলিম। আনার, তুমি চিরকাল চিরদিন এমনি করে এমনি ভাবে থাকবে সেলিমের পক্ষে। মানসিংহ, এদিকে এসো। দিলারা ঠিকই বলেছে। এবার তো নিজের চোখেই দেখলেন জাহাপানা, এখন ভেবে দেখুন ব্যাপারটা কত দূর এত নিচে নেমে গেছে। জাহাপানা, এখন এই মুহূর্তে বিচারের প্রস্তুতি নিন। হ্যাঁ মানসিংহ, এই নাও আমার ফরমান, তুমি যাও। এই কে আছিস? নিয়ে যায় নারীকে বন্দিখানায়। খবরদার, কার হুকুমে আপনি? এই যে বাদশার ফরমান শাহজাদা। কিন্তু আনার নয় রাজার দোষ, আমার দোষী আমি। আজ হতে আপনিও নজরবন্দি, সে আদেশ এই ফরমানে আছে। বাদশার বিনা অনুমতিতে এক দণ্ড আপনি বাইরে যেতে পারবেন না। এই বন্দি কর এই নারীকে, যা নিয়ে যা। আনার, আনার! কিন্তু কেন, কেন, কি দোষ করেছে আনার? আমি কৈফিয়ত চাই। আদালতে ভারত সম্রাটকে কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কৈফিয়ত। আপনি নজরবন্দি শাহজাদা। হ্যাঁ,
আমি নজরবন্দি। হিন্দুস্তানের ভাবি সম্রাট আজ নজরবন্দি। চমৎকার, চমৎকার। দিলারা খুব হুঁশিয়ার, সব সময় পেছন লেগে থাকবে। আমি হুঁশিয়ার হয়েই আছি রাজা মানসিংহ। পথের কাঁটা সরাতে মানসিংহ যে কতটুকু পটু তা বোধ হয় তুমি টের পেয়েছ দিলারা। কিন্তু আমার কি করলেন রাজা? আমি যখন কথা দিয়েছি তখন ঠিকই করব, যেমন করেই হোক হিন্দুস্তানের ভবিষ্যৎ মালকা তোমাকে আমি দেখবই। হ্যাঁ, এই ভরসাটুকু আমার উপর রেখো। যাই, আমাকে আবার জাহাপনা খবর পাঠিয়েছেন, বখতিয়ার এলে নজর রাখবে, বুঝলে? এবং তুমিও পরে আসবে। এই যে মানসিংহ, তুমি ঠিক বলছো তো মানসিংহ। আমি চিরকাল আপনার হিতাকাঙ্ক্ষী জাহাপনা, সেই জন্যই তো কথাটা একেবারে উড়িয়ে দিতে পারছি না। শুধু আমি কেন জাহাপনা, দিলারাও ব্যাপারটা জানে তো, বলেনি কেন কথাটা এতদিন? শাহজাদার ভয়ে। হুজুর, আমি অভয় দেওয়াতে সে আপনার এখানে আসতে রাজি হয়েছে। আমি তাকে খবর পাঠিয়েছি। ব্যাপারটা প্রথম থেকে আমি একটু সন্দেহ করেছিলাম, কিন্তু গুরুত্ব দিইনি। তাহলে প্রতাপ সিংহ আমার ওপর জবর চাল চলেছে। আমাকে স্মরণ করেছেন সেনাপতি মশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো। হুকুম। দিলারা, তুমি আনারকলি সম্বন্ধে যা জানো নির্ভয়ে তা বলো। না হুজুর, আমি এক বর্ণ মিথ্যে বলবো না। জাপানা, নির্ভয়ে নির্ভয়ে বলো দিলারা, তুমি কি দেখেছো? মেবারের যুদ্ধক্ষেত্র থেকে শাহজাদা আনারকে আনতে আমার যেন কেমন সন্দেহ হয়, তাই আমি ওর উপর সব সময় দৃষ্টি রাখি। কি দেখেছো তাই বলো। 2-4 দিন যেতেই দেখি রোজ রাত্রে নির্দিষ্ট সময়ে একাকী অতি সন্তর্পণে শাহবাগ এসে যাতায়াত করে। গোপনে একদিন দেখি দুজন অপরিচিত লোকের সাথে কথা বলছে। কান পেতে শুনি আনার তাদের সাথে রাজনৈতিক কথা বলছে। কারা সে দুজন? কারা? মনে হলো রাজপুত, হয়তো প্রতাপ সিংহের গুপ্তচর। গুপ্তচর বলো কি দিলারা? তা আবার রানা প্রতাপ সিংহের? আনার আমাদের সংবাদ ওই গুপ্তচর মারফতে মেবারের রানা প্রতাপ সিংহের নিকট পাঠায় জাহাপনা। ব্যাপারটা আমাকে আগেই জানানো উচিত ছিল। এ কয়েকদিনে প্রতাপ আমার যে পরিমাণ সৈন্য ক্ষতি করেছে তা আগে জানতে পারলে সে ক্ষতি হতো না। শাহজাদার ভয়ে পারিনি জাহাপনা। জাহাপনা, দিলারার গুস্তাখি মাফ হয় জাহাপনা। তুমি এখন যেতে পারো দিলারা। যে হুকুম জাহাপনা। মানসিংহ। জাহাপনা, ওকে কি দণ্ড দেয়া যায় বলতে পারো মানসিংহ? গুপ্তচরের একমাত্র শাস্তি প্রাণদণ্ড। কিন্তু মানসিংহ, আনারকলি একে তো নারী, তার উপর আশ্রিতা। আচ্ছা, শাহজাদা সেলিমের অপরাধ সম্বন্ধে তোমার কি অভিমত? বেকসুর খালা মানসিংহ। কারণ যৌবনে পুরুষ মাত্রেই কম বেশি উচ্ছৃঙ্খল হয়ে থাকে জাহাপনা। গুপ্তচারিণীর রূপেই শাহজাদাকে মুগ্ধ করেছিল। প্রকৃতিজাত অপরাধে শাস্তি বিধান আমি যুক্তিযুক্ত মনে করি না। আচ্ছা আচ্ছা, এ বিষয়ে আমি চিন্তা করে দেখব। দূরে কিসের কোলাহল? মনে হচ্ছে জিন্দান খানার দিকে। তাড়াতাড়ি খবর না মানসিংহ, তাড়াতাড়ি। কি সংবাদ মানসিংহ? সর্বনাশ হয়েছে। কি হয়েছে তাই বলো। জাহাপনা, শাহজাদা সেলিম। কি শাহজাদা সেলিম? শাহজাদা সেলিম জিন্দান খানার দুজন প্রহরীকে হত্যা করে আনারকে মুক্ত করে। মানসিংহ, এই কথাটা বলতে তোমার গলায় আটকাচ্ছিল। তুমি না আমার সেনাপতি। চমৎকার জাহাপনা। একজন শাহজাদা, ভবিষ্যৎ ভারতের বাদশাহ, তার পক্ষে এইরকম একটি দুঃসাহসিক কাজ কি অস্বাভাবিক কিছু হয়েছে? আপনার কথার রহস্য আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি আমার মন্ত্রিত্ব করো বাবা। এখনো দাঁড়িয়ে আছো, বন্দি বন্দি করে শাহজাদাকে হাজির করো আমার সামনে। কারে? হে খোদা, হে তোমার কি লীলা প্রভু, আমারই জন্য 2টি জীবন প্রদে। ভাগ্যহীন ওরা। নিজেদের জীবনের বিনিময়ে ওরা কর্তব্য পালন করতে চেষ্টা করেছিল আনার, কিন্তু পারল না। আপনারা বন্দী, শাহজাদা আপনাদের জন্য অপেক্ষা করছেন। সেলিম, না না, তুমি আমাকে ওই বন্দিখানায় পাঠিয়ে দাও, তবু বাচ্চা আকবরের সামনে নয়। ভয় নেই আনার, ভয় নেই। আমি সাথে থাকতে তোমার ভয়? ভালোবাসার উপর এই কি তোমার বিশ্বাস? আমায় ক্ষমা করো সেলিম, আমি তোমার সাথেই যাব।
সেলিম, পিতা, কোন অধিকারে তুমি বন্দিনীকে মুক্ত করেছো? জবাব দাও। পিতা, এত জঘন্য তোমার প্রবৃত্তি, এত সাহস তোমার যে আমার হুকুমের অবমাননা করো? তুমি কি ভেবেছো দুজন রক্ষী তার বিচার তোমার হবে না? প্রকৃত বিচারের জন্য আমি প্রস্তুত পিতা। জেনে রেখো, সেদিন পিতা হয়ে আমি তোমাকে বাঁচাতে পারবো না। আইনে যে শাস্তি তোমার হবে আমাকেও নির্বিকারে তা গ্রহণ করতে হবে। হিন্দুস্তানের ভাবী সম্রাট সেটা ভালোভাবেই জানে। সে তবে তাই হোক, রক্ষী নিয়ে যাও এই ইরান দুলালিকে। সেলিম, সেলিম, পিতা, পিতা, হুকুম তামিল হোক এই মুহূর্তে। ও কোনো দোষ করেনি পিতা। দোষ করেছে কি না করেছে সেটা দিল্লির বাদশা দেখবে। দিল্লির ভাবী বাদশার তা দেখার কোনো অধিকার নেই। পিতা, সেলিম, তুমি জানো না দোষ তার কতখানি। তুমি চিন্তা করো শাহজাদা হিসেবে, আর আমাকে চিন্তা করতে হয় বাদশার দায়িত্বে। জানো সেলিম কতখানি তার অপরাধ? একদিকে সে যোধবাইয়ের উজ্জ্বল ললাটে দুশ্চিন্তার আগুন ধরিয়ে দিয়েছে, অন্যদিকে ভবিষ্যৎ ভারত সম্রাটকে রূপ আর মোহে আচ্ছন্ন করে তাকে কর্তব্যের পথ থেকে দূরে টেনে নিয়ে গেছে। আবার বলছো অপরাধ করেনি? সবই আমার দোষ পিতা। তার জন্য আমি ক্ষমা চাইছি। তুমি আজ ক্ষমা চাইছো সেলিম? আমি পিতা, তুমি পুত্র। তাছাড়া আমার পর তুমি আমার উত্তরাধিকারী, ভারতের ভবিষ্যৎ বাদশা। আমার কি শখ হয় না আমার পুত্র সেলিমকে আমি চিরসুখী দেখি? আমার কি কর্তব্য নয় যে সেলিমের সিংহাসনের পথ নিষ্কণ্টক করি? আমার কি আনন্দ? জাহাপনা, আমি আর শুনতে পাচ্ছি না। জাহাপনা, আপনি ক্ষান্ত হন। আইনের কাছে আমি নিঃসহায়, আইনের কাছে তুমি, আমি, আমার একজন রক্ষী, আমি এমনকি একজন সাধারণ রাইয়াত, সবাই সমান না। আমি পারবো না সেলিম, আমি পারবো না ইরান দুলালিকে ক্ষমা করতে। ভবিষ্যৎ ভারত সম্রাটের কাছে আজ আমি মাফ চাইছি কঠিন বিচারের জন্য। তুমি আমাকে ক্ষমা করো পুত্র। জাহাপনা, শাহজাদাকে নিয়ে যাও তার মহলে। না না সেলিম, আমায় ছেড়ে তুমি যেও না। তুমি গেলে ওরা আমার চাবুক মারবে, আমার চোখ উপড়ে ফেলবে। সেলিম, সেলিম, তুমি ভয় করো না আনার। পিতা, 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 আমায় অনুমতি দিন পিতা। ওকে সেই আরাবল্লীর পাহাড়ি এলাকায় ছেড়ে দিয়া যাও, কাল প্রকাশ্য দরবারের বিচার হবে। যাও। না না না, আমি মরতে চাই না। তোমরা বাদশাকে বলে আমার মুক্ত করে দাও। তোমাদের মিনতি করি, মেবারের পাহাড়ি বুকে আমার রাজপুত ভাইয়ের কাছে আমার পাঠিয়ে দাও। না না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও। মোগলে আজম শাহিনশাহ হিন্দুস্তান বাদশাহ জালালউদ্দিন মোহাম্মদ আকবর বাহাদুর দরবারে তশরিফ আনছেন। বাদব বা মুলায়জা, হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। হাজিরানে মজলিস, আমি আজ এক বিশেষ বিচারের জন্য এই দরবারের আয়োজন করেছি। আমি আজ সেলিমের ইরানি বাদী আনারকলিকে মেবারের পক্ষ থেকে গুপ্তচর বৃত্তির অপরাধে অপরাধী সাব্যস্ত করে তাকে জীবন্ত সমাধি করার আদেশ দিচ্ছি, আর সেই আদেশ মোতাবেক দণ্ডাদেশ পত্রে স্বাক্ষর করছি। আপনাদের কারো কিছু বলার থাকলে নিঃসংকোচে বলতে পারেন। জাহাপনার সুবিচারে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা রাজা মান সিংহের কথা একমত। উত্তম। সেনাপতি মান সিংহ আজই রাত্রে আনারকলিকে লাহোরে পাঠাবার ব্যবস্থা করা হোক। লাহোরে আনারকলিকে জীবন্ত সমাধিস্থ করে দণ্ডাদেশ প্রতিপালিত করা হোক। রাজা মান সিংহ নিজে থেকে কাজ সম্পন্ন করবেন। খোদাবন্দ, মেবাদ থেকে একজন দূত এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। তাকে সসম্মানে এখানে আনা হোক।
জাহাপনা, প্রতাপ সিংহ আপনার নিকট এই পত্রখানা পাঠিয়েছেন। মান সিংহ, পড়ে শোনাও, পড়ে শোনাও। প্রতাপ সিংহ লিখেছেন, তিনি দিল্লীশ্বরের সাথে সন্ধি করতে ইচ্ছুক। মুঘলের সাথে এতদিন যে যুদ্ধ করেছেন তার জন্য তিনি অনুতপ্ত। তিনি আজ শ্রান্ত, তিনি আজ ক্লান্ত। মুঘলের সাথে বন্ধুত্ব করে শেষ জীবনটুকু তিনি শান্তিতে কাটাতে চান। অটল হিমাদ্রি তাহলে ভেঙে পড়ল মান সিংহ। এ সন্ধিপত্র আপনি বিশ্বাস করবেন না জাহাপনা, এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। মান সিংহ, কি করে বুঝলে তা তুমি? জাহাপনা, বখতিয়ার নিরুদ্দেশ আনারের খবর নিয়ে এসে বোধহয় মেবারে যুবরাজ অমর সিংহের নিকট পৌঁছেছে। হয়তো অমর সিংহ আনারের বিপদের সংবাদ পেয়ে এতক্ষণ পর্যন্ত তার প্রাণ ভিক্ষার জন্য এদিকে রওনা হয়ে গেছে। কিন্তু এও তো হতে পারে আমার সৈন্যের নিকট বারবার পরাজিত হয়েছে, তার ভুল বুঝতে পেরেছে। প্রতাপ সিংহের যুদ্ধ কৌশলের সাথে আমি নিজে সম্যক পরিচিত জাহাপনা। প্রতাপ সিংহ ভাঙবে, তবু মচকাবে না। ঠিক আছে, পত্রের যথাযোগ্য উত্তর আমি দেব। তুমি অবিলম্বে আনারকলির দণ্ডাদেশ প্রতিপালিত করো। বিলম্বে বিঘ্ন ঘটতে পারে। সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন জাহাঁ। সভা যেখানেই চেটো। বিতাড়িত শান্ত প্রতাপ সিংহ আজ সন্ধিপত্র পাঠিয়েছে। রূপসী আনারকলির জীবন্ত সমাধির আদেশপত্র আজ সই করিলাম। এ দুইয়ের আনন্দের হৃদয় আমার কানায় কানায় ভরে উঠেছে। তবুও মনে কোথায় যেন ভুল হয়ে গেছে মনে হচ্ছে। না না না, আমি ভুল করিনি, আমি ভুল করিনি। ভুল আমার হতে পারে না। ভুল আপনার হয়েছে পিতা। কে তুমি? ও, আমার পুত্রবধূ, ভারতের ভবিষ্যৎ সম্রাজ্ঞী। কি যেন বলছিলে? হ্যাঁ, ভুল। সত্যি আজ আপনি ভুল করেছেন। বিচারের নামে আজ আপনি এক অবিচার করেছেন। কিন্তু দিলারা যে বলল, আমি যে নিজে দেখলাম। দিলারা আপনাকে মিথ্যে কথা বলেছে। আর আপনি যা একদিন দেখেছেন, আমি তা রাতের পর রাত দেখেছি। তবু আপনার মতো ভুল আমি তাদের বুঝিনি জাহাপনা। যোধ ভাই, তুমি বলছো দিলারা হিংসার বশে আপনার কাছে আনারের নামে কুৎসা রটিয়েছে। কোথায় 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 সে দিলারা? এখনই তাকে হাজির করাও। সেও নিজের ভুল বুঝতে পেরে মনের দুঃখে আজ নিরুদ্দেশ। বখতিয়ার সেলিম, আমার সেলিম, বখতিয়ার সেও আজ নিরুদ্দেশ জাহাপনা। হ্যাঁ, সেও হয়তো মেবারে। আলমপানা, এই মুহূর্তে লাহোরের পথে লোক পাঠিয়ে আনারের দণ্ডাদেশ রোধ করুন। কিন্তু মানসিংহ ভাইকে আপনি বিশ্বাস করবেন না জাহাপনা। তার অপমানের প্রতিহিংসার বশে সে এই সর্বনাশ করেছে। দিলারার মুখের কথা শুনে হয়তো তারই শেখানোই বলি। ও পুত্রবধূ, তাহলে যোধ ভাই, আমি সত্যি ভুল করেছি। কিন্তু এখন উপায় আছে পিতা। আমি অবিলম্বে ছুটে যাব লাহোরে। আদেশ দিন জাহাপনা। এখনো সময় আছে। আদেশ দিন জাহাপনা, আদেশ দিন। যোধ ভাই, মানসিংহ তোমারই ভাই, সেনাপতি হিসেবে সে সাহসী, মন্ত্রী হিসেবে সে কূটনীতিবিদ। এই আদেশ পালনে তার ভুল হবে না, দেরি হবে না। আমি চিনি তাকে, আর চিনি বলেই বিপদে আপদে তারই পরামর্শে আমি কাজ করি। কিন্তু ভুল পথেই প্রথমবারই হয়তো সে আমায় পরিচালিত করিল। পিতা, সময় বড্ড কম পিতা। বেশ, এই নাও আমার রাজঙ্গুরি। ছুটে যাও লাহোরে, দণ্ডাদেশ রহিত করে ফিরিয়ে নিয়ে এসো তোমার আনারকলিকে। সেলিম, পিতা, আমায় তুমি অবিচারের কলঙ্ক থেকে রক্ষা করলে সেলিম। যাও। দেরি হয়ে গেল। সামান্য দেরির জন্য পারলাম না আনারকে বাঁচাতে। কি কৈফিয়ত আমি দেব শাহজাদাকে? কে কাঁদে ওখানে? কে? অতি পরিচিত কণ্ঠস্বর। কে তুমি ভাই? দিলারা, তুই এখান পর্যন্ত ছুটে এসেছিস? তোর প্রতিহিংসা কি শেষ হয়নি? বল বখতিয়ার, বল।
যত পারিস বল। বখতিয়ার, আজ তোর মতো আমিও ছুটে এসেছিলাম নিজের পাপের বোঝা লাঘব করতে, কিন্তু কাছে থেকেও পারলাম না রে। তুই কি বলছিস দিলারা? আমার সমস্ত মিথ্যা যদুবাইয়ের কাছে ধরা পড়ে গিয়েছিল। মানসিংহ কাজ উদ্ধার করার পর আমাকেও যদুবাইয়ের পথ থেকে সরিয়ে নেবার ব্যবস্থা করেছিল, তাই আগেই চলে এসেছিলাম পালিয়ে এই লাহোরে। কিন্তু যখন জানলাম তখন সব শেষ, সব শেষ। দিলু, চল, ওঠ, কেঁদে কি হবে বল? চল, যদি পারি শাহজাদার পদসেবা করি আমরা আমাদের না কামিয়াবির প্রায়শ্চিত্ত করব। না না বখতিয়ার, না, এইখানে আনারকলির সমাধির পাশে আমি পড়ে থাকবো। এখানে পড়ে থাকলে যদি হৃদয়ের অনুতপ্ত তীব্র দহন জ্বালার কিছু উপশম হয়। দূরে মনে হয় ঘোড়ার খুরের আওয়াজ। মেবারের রাজকুমার অমর সিংহ নয় তো? আনারের এই অবস্থা দেখলে আমরা প্রাণে বাঁচবো না। চল চল, দূরে আমরা ওইখানে লুকিয়ে পড়ি। চল। হ্যাঁ, তাই চল। আনার, আনার, আমি তোমার মৃত্যুদণ্ড মওকুফ করিয়েছি আনার। হে কি, হে কার সমাধি? তবে কি, তবে কি সব শেষ হয়ে গেছে? জীবন্ত সমাধি হয়ে গেছে আমার আনারের। আনার, 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 কথা বলো আনার, 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 কোথায়, কোথায় আমার ইরানি বোন? কোথায় তুমি? কে, কে? শাহজাদা সেলিম? কোথায়, কোথায় আমার বোন? উত্তর দাও শাহজাদা, আমি তোমার কাছে উত্তর চাই। কোথায়, কোথায় আমার বোন ইরান দুলালী? কোথায়? হারিয়ে গেছে অমর, আমি তাকে হারিয়ে ফেলেছি। তুমি কি বলছো? আনার, আনার, আনার বোন আমার সাড়া দেবে না অমর সিং। আনার আর সাড়া দেবে না। এই মাটির তলায় ঘুমরে ঘুমরে কাঁদছে আনার। কিন্তু কি অপরাধ ছিল তার? বলো সেলিম, বলো কি অপরাধে অপরাধী ছিল আমার বোন? বলো, অপরাধ, বলো। হ্যাঁ, অপরাধ, সে আমার ভালোবেসেছিল। মানসিংহ চক্রান্ত করে তাকে গুপ্তচর প্রতিপন্ন করে। তাই তাই দিল্লীশ্বরের হুকুমে আমার আনারে যেই দশা। সেলিম, সেলিম, বড় আশা করে আমি তাকে তোমার কাছে আমানত রেখেছিলাম সেলিম। আমি নত জানু হয়ে ভিক্ষা চাইছি, তুমি আমার আনারকে ফিরিয়ে দাও। তুমি ফিরিয়ে দাও। তুমি আমায় ক্ষমা করো বন্ধু, আমায় ক্ষমা না, তোমায় আমি ক্ষমা করবো না। তুমি বিশ্বাসঘাতকতা করেছো, ক্ষমা পাওয়ার যোগ্য তুমি নাও। বেশ, তাহলে এই নাও স্বামীত তীক্ষ্ণ তরবারি, আমার বক্ষ বিদীর্ণ করে দাও অমর। সেটা যদি করতে পারো, দুনিয়াতে তুমি হবে আমার প্রকৃত বন্ধু। ভয় নেই, কেউ জানবে না, কেউ শুনবে না। দাও, দাও, বুকখানা বিদীর্ণ করে দাও, বুকখানা বিদীর্ণ করে দাও। আমার 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 প্রকৃত বন্ধুর পরিচয় দাও অমর। ওরে পারলে না, পারলে না অমর, পারলে না। এতটুকু উপকার তুমি করতে পারলে না? না না সেলিম, না, তুমি বিরাট ভারত সাম্রাজ্যের ভবিষ্যৎ।
তোমায় বাঁচতে হবে বন্ধু। আনারের স্মৃতি নিয়ে আমি কেমন করে বাঁচবো অমর? বন্ধু, কেমন করে বাঁচবো? বড় আশা নিয়ে এসে দাগা নিয়ে ফিরে গেলাম। বিরাট কর্মজীবনের মাঝে যদি কখনো এতটুকু সময় পাও তবে এসো, এই সমাধি ফিরে আবার দেখা হবে দুজনে। এসো বন্ধু, হয়তো আমাদের দুটি জীবনের মিলন করিয়ে দেবার জন্য সে এসেছিল, আর আজ থেকে এটাই হয়ে থাক আমাদের সেই মিলন ক্ষেত্র। মরণের পর এলি ফুল তোর কাছে যে পাইনি মালা, মরণের পর দিতে এলি তোর কাছে যে পাইনি মালা। আনারকলি যাত্রা অভিনয় এখানে শেষ হল। বিভিন্ন চরিত্রে যোগদান করেছেন আকবর মোহাম্মদ সিরাজুল ইসলাম, সেলিম মীর রায়হান, মানসিংহ এম এ খালেদ, অমর রফিকুজ্জামান, বখতিয়ার এম এ সামাদ, জুথবাই মাধুরী চট্টোপাধ্যায়, দিলারা জাহানারা আহমেদ। অন্যান্য চরিত্রে মোহাম্মদ নূর হোসেন, খাজা মঈনুদ্দিন এবং আনারের ভূমিকা অভিনয় করেছেন শাহানা চৌধুরী। কণ্ঠসঙ্গীতে ওস্তাদ ফজলুল হক, সিফাতি রাব্বান ও মহুয়া হক। সঙ্গীত পরিচালনায় ওস্তাদ ফজলুল হক। শব্দগ্রহণে লুৎফুল হক ও মাহমুদ জাহাঙ্গীর। শব্দ সংযোজনায় আব্দুর রহমান। সম্পাদনা গোলাম হাক্কানি আলম। সহযোগিতা আব্দুল গফরান। প্রযোজনা করেছেন মোহাম্মদ আমিনুল হক।